এ এক ভয়ঙ্কর রকমের পিশাচ, যার জন্য ওর শরীরের এই অবস্থা। এই পিশাচ আস্তে আস্তে তোমাকে ভেতর থেকে শুষে নিচ্ছে। আসলে ও তোমার ছায়ার সঙ্গে মিশে গেছে, ওটাই এদের শক্তি। তাই এদের ছায়া পিশাচও বলা হয়। রাত তখন 10টা বাজে। বিমল আর অজিত একটা ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তারা ছাড়া সেখানে আর কেউ নেই। এমন সময় বৃষ্টিটা নামলো। দেখ কত দেরি হয়ে গেল। ইস, অন্য সময় সন্ধ্যে 7টার মধ্যেই আমরা বাড়ি ঢুকে যাই, কিন্তু আজ কত রাত হয়ে গেল। এখন দেখছি ছাতাটা সঙ্গে করে আনলেই ভালো হতো। কি করে জানবো বলতো যে বৃষ্টি হবে? এতদিন যা প্রচণ্ড গরম পড়েছিল, তার মধ্যে এই বৃষ্টিটা হয়ে একটু স্বস্তি হয়েছে ঠিকই, কিন্তু তবু অসময়ের বৃষ্টিতে একটু সমস্যা হয়। তার উপরে আবার তোর কথায় এই দিক দিয়ে আসতে হলো। প্রতিদিন তো আমরা হালদার কাকুর ওই বাগানের পাশ দিয়ে চলে যাই, আজ খামোখা গ্রামের এই পেছন দিকটা দিয়ে আসছি। গত কয়েক বছর ধরে কেউই এই দিকটা দিয়ে চলাফেরা করে না। এমনিতেই রাতের বেলায় লোকজন এই রাস্তাটা এড়িয়ে চলে। সে তো মানুষজন চলাফেরা করে না, তার কারণ হলো গ্রামের এই পেছন দিকটাতে কোনো জনবসতি নেই, পুরো ফাঁকা। আশেপাশে বেশিরভাগটাই জঙ্গলে ভর্তি। আর তাছাড়াও আরেকটা কারণ হলো, থাক থাক থাক, আর কিছু বলিস না। এখন যাও বা এই রাস্তা দিয়ে হাঁটছি, ওই সব মনে পড়লে আর এখান দিয়ে হাঁটতে পারবো না। তুই তাড়াতাড়ি চল। এত ভয় পাস? আমরা তো দুজন রয়েছি, এত ভয় কিসের? এই রাস্তা দিয়ে গেলে আমরা কিছুটা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। হালদার কাকুর বাগানের পাশ দিয়ে গেলে তো অনেক ঘুরতে হতো, ওতে আরও দেরি হয়ে যেত, বুঝলি? ঠিক আছে, চল তাড়াতাড়ি পা চালা। বিমল আর অজিত থাকে নিশিপুর গ্রামে। ওরা দুজন ছোটবেলার বন্ধু। বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে দুজনেই একসাথে কাজ পেয়েছে পাশের গ্রামের মানিকবাবুর গোলায়। ওখানে ওদের কাজ হলো দেখাশোনা করা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজের সময়, তাই সন্ধে 7টার মধ্যেই ওরা ওদের বাড়িতে পৌঁছে যায়। কিন্তু আজ হঠাৎই দুপুরের পর থেকে এক টানা মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টি থামল রাত 9:30টার সময়, তাই ওরা এতক্ষণ ওখানেই আটকে ছিল। গ্রামের এই পেছন দিকটা দিয়ে গত কয়েক বছর ধরে আর কেউই যাতায়াত করে না। তার একটা কারণ হলো গ্রামের এই দিকটায় কোনো জনবসতি নেই, আশেপাশে পুরো জঙ্গলে ভর্তি। আর আরও একটা প্রধান কারণ হলো, যেহেতু এই দিকে কোনো জনবসতি নেই, তাই গ্রামের মানুষ কোনো সদ্যজাত শিশু মারা গেলে এইখানে এসে তাদের পুঁতে দিয়ে যেত, অথবা কোনো গবাদি পশু যেমন গরু ছাগল এগুলো মারা গেলেও এখানে তাদের দেহটা ফেলে দিয়ে যেত, ঠিক ভাগাড়ের মতো। সেই সাথে গ্রামের কোনো গরিব মানুষ মারা গেলে, যাদের পরিবারের কিনা সৎকার করার মতনও পয়সা থাকতো না, তাদের দেহটাও গ্রামের লোকেরা এখানে এসে পুঁতে দিয়ে যেত। তারপর শিয়াল কুকুরে সেই দেহগুলোকে খেয়ে এখানে ওখানে ছড়াতো। তার থেকে পচা গন্ধও বেরোতো।
তারপর থেকেই মানুষজন এই রাস্তা দিয়ে যেতে গেলে তাদের শরীরটা যেন কেরম ভার হয়ে যায়। তাই আস্তে আস্তে সবাই এই দিকটা দিয়ে যাতায়াত করা একেবারে বন্ধ করে দিল। দিনের বেলায় যাও বা দু একজন মানুষকে দেখা গেলেও দেখা যায়, কিন্তু রাতের বেলায় কারোর টিকিটি অবধি পাওয়া যায় না। এই তো আর কিছুটা এগোলেই আমরা গ্রামের সীমানায় ঢুকে যাব। আগে ঢুকি তো, তারপর বলিস। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি চল, ঢুকবো তো অবশ্যই, না ঢোকার কি আছে। আরে এটা আবার পায়ের তলায় কি পড়লো? কি রে, কি হলো? কি একটা পায়ের তলায় পড়লো, কি এটা? আরে এ কি, এটা তো লেবু লঙ্কা রে। তুই ভুল করে এটার উপর পা দিয়ে দিয়েছিস। এটা তুই কি করেছিস? লেবু লঙ্কা তো কি হয়েছে? আমি কি খেয়াল করেছি নাকি? আর এর ওপর পা দিলে কি এমন হবে? না রে, এইসব জিনিস ভালো না। এগুলো হচ্ছে অশুভর প্রতীক। লোকে এইসব লেবু লঙ্কা দিয়ে টুকটাক করে। ধুর, তুইও না এখনো এইসব কুসংস্কারকে বিশ্বাস করিস? আরে ওসব কিচ্ছু না, এগুলো হয়তো কারুর দোকান বা বাড়ির সামনে ঝোলানো ছিল, এই জায়গাটা ফাঁকা বলে এখানে ফেলে দিয়ে গেছে, এই যা, এতে আর কি হবে। নে নে, আর উল্টোপাল্টা বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না, তাড়াতাড়ি চল। এরপর বিমলও আর কথা বাড়ালো না, তাড়াতাড়ি অজিতের পিছন পিছন চলতে শুরু করলো। নে অজিত, তোর বাড়ি তো চলেই এসছে, আর একটু গেলে আমার বাড়িও পৌঁছে যাব। হ্যাঁ, সাবধানে যাস, বলা যায় না আবার বৃষ্টি নামতে পারে, আর দেরি করিস না। হ্যাঁ, আসছি রে। মা, মা, দরজা খোলো। এই বাড়িতে শুধু অজিত আর অজিতের মাই থাকেন। অজিতের বাবা বেশ কয়েক বছর আগেই মারা গেছেন, তাই সংসারের পুরো ভার এখন অজিতেরই কাঁধে। আয় আয়, তাড়াতাড়ি ভেতরে আয়। সকালে তো তোকে বললাম যে খবরে দেখাচ্ছে আজ বা কাল থেকে বৃষ্টি হতে পারে, তখন তো আমার কথা বিশ্বাসই করলি না। আমার কথা শুনে ছাতাটা নিলে তো আর এই ঝামেলায় পড়তে হতো না। অল্প অল্প ভিজেও তো গেছিস দেখছি, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছিলি নাকি? আরে না গো মা, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লে তো অনেক আগেই বাড়ি চলে আসতাম। বৃষ্টিটা থামার পরেই ওখান থেকে বেরিয়েছি, তারপর হালদার কাকুর বাগানের পাশ দিয়ে এতটা পথ হেঁটে আসতে আরও দেরি হয়ে গেল। মা, আমার খুব খিদে পেয়েছে, অনেকটা হাঁটতে হয়েছে তো। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার বাড়ছি। কারেন্টটাও তো নেই, হ্যারিকেনে আলো জ্বলতে জ্বলতে খেয়ে নিতে হবে। অজিত বাড়ি ফিরে তার মাকে এটা জানালো না যে সে আজকে হালদার কাকুদের বাগানের পাশের রাস্তা দিয়ে নয়, বরং গ্রামের পেছনের সেই ফাঁকা জায়গাটা দিয়ে এসেছে। আর সেখানে সে ভুল করে রাস্তায় পড়ে থাকা লেবু লঙ্কার উপরে পা দিয়ে ফেলেছে। রাত তখন আরও বেড়েছে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে শোনা যাচ্ছে ঝিঝি পোকা আর ব্যাঙের আওয়াজ। দূরে শিয়ালের দল
মাঝে মাঝে ডেকে উঠছে। অজিত রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছে তা প্রায় বেশ কিছুক্ষণ হলো। জানলা দিয়ে বিদ্যুতের ঝলকানির সাথে সাথে বয়ে আসছে এক কোমল হাওয়া, যা কিনা গায়ে লাগলেই যে কোনো মানুষের চোখ ঘুমে বুজে আসবে। কিন্তু অজিতের কিছুতেই ঘুম আসছে না। আরে এ কি, এটা তো লেবু লঙ্কা রে, তুই ভুল করে এটার উপর পা দিয়ে দিয়েছিস। এটা তুই কি করেছিস? না রে, এইসব জিনিস ভালো না, এগুলো হচ্ছে অশুভর প্রতীক। লোকে এইসব লেবু লঙ্কা দিয়ে তুকতাক করে। এই ভাবতে ভাবতেই হঠাৎ একটা আওয়াজে অজিতের ধ্যানটা ভেঙে গেল। কিসের আওয়াজ হলো? ভালো করে চেয়ে অজিত দেখল তার ঘরের কোণায় রাখা মাটির জালার ঢাকনাটা কোনো কারণে নিচে পড়ে গেছে। জালার ঢাকনাটা পড়ে গেছে, কিন্তু ঢাকনাটা পড়ল কিভাবে? তখন অজিতের চোখ পড়ল জালার ঠিক পাশের দেওয়ালটায়, যেন কেউ উবুড় হয়ে বসে আছে। তবে কোনো রক্ত মাংসে গড়া মানুষ বা কোনো প্রাণী নয়, এ এক ছায়া। মনে হলো ছায়াটা ওই জালাটার দিকেই চেয়ে আছে। কিন্তু এক আজব বিষয় হলো, এই ঘরে শুধুমাত্র অজিত ছাড়া আর কেউ নেই। তার মা পাশের ঘরে শুয়ে আছে। তাহলে এই ছায়াটা কার? কে কে ওটা? অজিতের এই কথা বলতেই ছায়াটা যেন তার দিকে মাথা ঘুরিয়ে তাকায়, তারপর সাথে সাথে পেছন ঘুরে ওখান থেকে চলে যায়। এই সব ঘটনা দেখে অজিত কিছু বুঝতে না পারলেও ভেতর ভেতর সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। মা, মা, ও মা! হ্যাঁ, কি রে, কি হয়েছে খোকা? তুই এরকম ভাবে ডাকছিস কেন? কি হয়েছে? মা, ওই যে ওই দেওয়ালে একটা ছায়া ছিল। ছায়া ছিল? কোথায়? কোথায় ছায়া? ওই তো ওখানেই ছিল, আমি চিল্লাতেই হট করে চলে গেল। না রে খোকা, তুই শুধু শুধু ভয় পেয়েছিস। আসলে জানলা দিয়ে আলো আসছে তো, তাতে তোর ছায়ায় ওই দেওয়ালটায় পড়ছিল, আর তুই ভেবেছিস কার না কার ছায়া। ওসব কিচ্ছু না, তুই এখন শুয়ে ঘুমিয়ে পড়, ভয় পাস না। আমি তো পাশের ঘরেই আছি, কিচ্ছু হবে না। মায়ের এই কথায় অজিত মনে একটু সাহস পায়। তারপর সে শুয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ পুরো পরিষ্কার, ঝিলমিলে রোদ উঠেছে। পাখিরা আনন্দে গান গাইতে গাইতে উড়ে বেড়াচ্ছে। কিন্তু অজিতের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। অজিতের মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, আর তার সাথে তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে রয়েছে। গা হাত পাটাও কিরকম যেন ভার ভার লাগছে। না, তাড়াতাড়ি উঠে স্নান খাওয়া দাওয়া সেরে নি, আবার কাজের জন্য বেরোতে হবে। কি রে, তোর চোখ দুটো ওরকম লাল হয়ে রয়েছে কেন? লাল হয়ে রয়েছে কি জানি, তবে ঘুম থেকে ওঠার পর দেখছি মাথাটা খুব যন্ত্রণা করছে, আর গা হাত পাও কেমন যেন ভার হয়ে রয়েছে। সে কি রে, তাহলে আজকে আর কাজে যেতে হবে না, ছুটি নিয়ে নে। না গো মা, আজকে ছুটি নিলে এই একদিনের টাকাটা যে কেটে নেবে, তার থেকে বরং আমার কাজে যাওয়াই ভালো। আর তাছাড়াও বিমল তো আমার সাথে থাকবেই, সেরকম কোনো অসুবিধা হবে না। ও তুমি চিন্তা করো না, এখন তুমি তাড়াতাড়ি আমায় খেতে দাও,
খেয়ে দে, আমায় বেরোতে হবে। খোকা, সাবধানে যাস। দুর্গা দুর্গা। কিরে অজিত, তোর কি আজ শরীরটা খারাপ? সকাল থেকে দেখছি কিরম একটা চুপচাপ বসে আছিস, চোখ মুখ যেন কিরকম একটা লাগছে। আর তোর চোখ দুটো ওরকম লাল হয়ে আছে কেন রে? কি জানি রে, মাও তাই বলছিল। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখি মাথাটা যেরম যন্ত্রণা করছে, ঠিক তেমনই গা হাত পাটাও ব্যথা, তার সাথে সাথে শরীরটাও কিরম যেন ম্যাচ ম্যাচ করছে। তাই চুপচাপ বসে আছি। সে কি রে, তা আজকে কাজে এলি কেন? ছুটি নিলেই তো পারতিস, আমি না হয় মানিক কাকুকে বুঝিয়ে বলে দিতাম। আরে না রে, তার কোনো দরকার নেই, সেরম একটা অসুবিধা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই বরং আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাস, গিয়ে বাড়িতে একটু বিশ্রাম নিস, বাকি এদিকটা আমি সামলে নেব। বিমল, তাহলে আমি আসছি রে। হ্যাঁ যা, সাবধানে যাস, রাস্তাঘাট দেখে চলিস। হ্যাঁ হ্যাঁ। আজ অজিত অন্য কোনো পথ দিয়ে নয়, বরং হালদার কাকুর বাগানের পাশ দিয়ে এসেছে। কিন্তু তার শরীরটা সেরকম ভালো না থাকায় সে স্বাভাবিক গতিতে হাঁটতে পারেনি, তাই তার বাড়ি ফিরতে বেশ কিছুক্ষণ সময় লেগে গেছে। এখন সন্ধে পেরিয়ে রাত ছুঁই ছুঁই, ঘড়িতে সময় রাত 8টা। বাড়ির কাছে আসতেই অজিতের কেরম যেন একটা অনুভব হতে লাগলো। তার মনে হলো কেউ যেন আশপাশ থেকে তাকে দেখছে। হঠাৎ অজিতের চোখ গেল তার বাড়ির পাশে থাকা একটা গাছের দিকে। গাছটার ডালপালার অন্ধকারে লুকিয়ে কেউ যেন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অজিতের গাটা বেশ ভার হয়ে এলো, সে আর বেশিক্ষণ ওখানে দাঁড়ালো না। তখন গভীর রাত, অজিত ঘুমোচ্ছে। হঠাৎ একটা আওয়াজে অজিতের ঘুমটা ভেঙে গেল। এ তো সেই আওয়াজ যেটা অজিত আগের দিন রাতেও শুনেছিল। এটা মনে পড়তেই ভয়ে অজিতের গাটা ভার হয়ে এলো। আস্তে আস্তে অজিত সেদিকে মাথাটা ঘোরালো আর দেখল আগের দিনের মতোই আজকেও ওই দেওয়ালে একটা কালো ছায়া উবুড় হয়ে বসে আছে, তবে সে আজ অজিতের দিকেই তাকিয়ে আছে। এবার আস্তে আস্তে সেই ছায়াটা দেওয়াল থেকে বেরিয়ে আসছে আর একটা আকারে পরিণত হচ্ছে। মা, মা, ও মা! অজিত জোরে চিল্লাতেই সেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। কি রে, কি হলো? ওরকম ভাবে চিল্লাচ্ছিস কেন? আজ আবার কি হয়েছে? মা, মা, আজকেও ওই ছায়াটা এসছিল, আজকেও ওই ছায়াটা এসছিল মা। ও ওই দেওয়াল থেকে বেরিয়ে একটা ছায়া মূর্তিতে পরিণত হয়েছিল। আমি তোমায় চিল্লে ডাকতেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল।
আমার ছেলেটার মনে হয় বাইরের হাওয়া বাতাস লেগেছে, তাই রোজ রাতে এরকম ভয় পাচ্ছে। কাল সকালে আমাদের গ্রামের পীর বাবার কাছে গিয়ে একটা তাবিজ নিয়ে আসবো, এনে আমার ছেলেটাকে পড়াবো, তাহলেই ও ঠিক হয়ে যাবে। খোকা, তুই ভয় পাস না, আমি এখানে তোর সাথেই আছি। আমি বরং তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমানোর চেষ্টা কর। এরপর অজিতের মা অজিতের সাথেই থাকে, অজিতের মাথায় হাত বুলিয়ে দেয়, আর অজিতও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। ইস, মাথাটা আজকেও এরকম যন্ত্রণা করছে, তার সাথে গা হাত পাটাও ব্যথা। কি হচ্ছে কে জানে। খোকা, খোকা, শীঘ্রই এদিকে আয়। হ্যাঁ, আসছি। কি হলো, মা আবার এরকমভাবে ডাকছে কেন? যাই গিয়ে দেখি। মায়ের ডাক শুনে বাইরে বেরিয়ে এসে অজিত যা দেখল সেটা দেখে সে বেশ অবাক হলো। একটা কালো কুচকুচে কাক তাদের বারান্দার সামনেই মরে পড়ে আছে। এ কি, এই মরা কাকটা এখানে এলো কি করে? দেখ না খোকা, সকালে উঠে বাইরে বেরিয়েই দেখি এই কাণ্ড। ঘরের সামনে এরকম কাক মরে পড়ে থাকা তো অশুভ লক্ষণ, এটা তো ভালো নয়। মা, এইসব কিচ্ছু না, এগুলো কুসংস্কার। হয়তো কোনো কারণে এখানে এসে পড়েছে, বা হয়তো বিড়াল বা কুকুরে মুখে করে নিয়ে এসেছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না, যাও, আমি স্নান করার আগে পরিষ্কার করে দেব। খোকা, তোর চোখ তো আজও লাল হয়ে রয়েছে, গা হাত পা কি আজও ব্যথা? হ্যাঁ, আজও কালকের মতনই শরীরটা খারাপ লাগছে। আজকে আর কাজে যেতে হবে না, বাড়িতে বিশ্রাম নে। কালকের কিছু বাজার আছে, ওই রান্না করব। আর তুই স্নান সেরে একটু আমার কাছে আয় তো, দরকার আছে। এই ঘটনাটা কি সত্যি অশুভ? না, এসব কিছু হয় না, সবই কুসংস্কার। স্নানের পরে অজিতের মা অজিতের হাতে পীর বাবার থেকে আনা তাবিজটা পরিয়ে দেয় আর বলে, খোকা, এই তাবিজটা খুলবি না, আমি এটা আজ সকালে পীর বাবার থেকে এনেছি। বাবা বলেছে স্নান করে পড়ে নিতে, এতে দেখবি তুই আর রাতে উল্টোপাল্টা কিচ্ছু দেখবি না, আর ভয়ও পাবি না। আজ অজিত আর কাজে গেল না, সারা দিনটা বাড়িতেই বিশ্রাম নিল। তার মা অনেক আগেই সেই কথা তার বন্ধু বিমলকে গিয়ে জানিয়ে এসেছিল, যাতে সে তার মালিককে সেটা বলতে পারে। এরপর থেকে প্রায় প্রতিদিন রাতেই অজিতের সাথে সেই একই ঘটনা ঘটতে থাকে। তাবিজ পড়েও সেরম কোনো লাভই হয় না। প্রায় দিনই একটু রাত হলেই অজিত এই দেওয়াল নয় ওই দেওয়াল নয় ওপরের টালিতে কখনো উবুড় হওয়া, আবার কখনো দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই ছায়াটাকে দেখতে পেত। প্রায় দিন সকালে তাদের বাড়ির বারান্দায় নয় কাক মরে পড়ে থাকতো, নয় কোনো পচা মাছ পড়ে থাকতো, আবার কখনো কখনো
মাছের কাঁটাও পড়ে থাকতো। দিন দিন অজিতের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আস্তে আস্তে তার শরীর যেন আরও শুকিয়ে যায়। মনে হয় যেন ভেতর থেকে তাকে কেউ শুষে নিচ্ছে। হেঁটে চলে কাজ করা তো দূরের কথা, অজিত বেশিক্ষণ এক জায়গায় বসেও থাকতে পারত না। ছেলের এই অবস্থা দেখে অজিতের মা চিন্তায় চিন্তায় একেবারে ভেঙে পড়ল। গ্রামের দু একজন ডাক্তার, ওঝা, কত কাউকেই না দেখানো হলো, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হলো না। অজিতের অবস্থা যে কে সেই, বরং আরো খারাপ হতে লাগলো। এই ঘটনার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। সবাই অজিতকে দেখতে আসছে। প্রায় প্রতিদিনই অজিতদের বাড়িতে কোনো না কোনো লোকের আনাগোনা লেগেই রয়েছে। হঠাৎ করে ছেলেটার যে কি হলো, এত ভালো ছেলেটা খারাপও লাগছে। শুনেছি তো গ্রামের ডাক্তার, ওঝা সবাইকেই দেখিয়েছে, কিন্তু কেউই কিছু করতে পারছে না। আমার কি মনে হয় জানো তো, এটা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির কাজ, তাই এরকম অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। বিমল, বাবা দেখ না অজিতের কি অবস্থা হয়েছে। এত কিছু করলাম, তাও কিছুতেই কিছু হচ্ছে না। তুমি এত চিন্তা করো না কাকিমা, দেখবে অজিত ঠিক সুস্থ হয়ে উঠবে। ওকে সুস্থ হতেই হবে। মনে হয় সেদিন আমাদের গ্রামের ওই পেছন দিক দিয়ে আসাটা উচিত হয়নি। অজিত যে লেবু লঙ্কার উপর পাড়া দিয়েছিল, সেটার জন্যই মনে হয় এসব হচ্ছে। কিন্তু ও তো বলেছিল কাকিমাকে কিছুই জানায়নি। তবে আজ কাকিমাকে সব কিছু জানাতেই হবে, আর লুকানোটা ঠিক হবে না। কাকিমা, তোমাকে একটা ঘটনা জানানোর আছে। অজিত মনে হয় তোমাকে বলেনি। ঘটনা? কোন ঘটনা? আসলে সেদিন, যেদিন বৃষ্টি হয়েছিল, সেদিন আমরা এরপর বিমল সেদিনের পুরো ঘটনাটা খুলে বলতে থাকে। এ তুই কি বলছিস বিমল? তোরা সেদিন গ্রামের ওই পিছন দিকটা দিয়ে এসেছিলি? এটা তোরা কি করেছিস? আমি ঠিকই ধরেছিলাম, এ কোনো সাধারণ ব্যাপার নয়। গ্রামের ওই দিকটা তো এমনিই ভালো না। কত যে মানুষ আর পশুর মৃতদেহ ওইখানে ফেলা হয়েছে, তার কোনো ঠিক নেই। জায়গাটা অশুভ, তার উপর আবার কি না কি লেবু লঙ্কার উপর পা দিয়েছে কে জানে। নির্ঘাত ও কোনো তুকতাকের জিনিসই হবে, তাই তোমার ছেলের এই অবস্থা। কি সাংঘাতিক! এর জন্য আবার আমাদের গ্রামের না কোনো ক্ষতি হয়? আমার ছেলেটা তো শেষ হয়ে যাচ্ছে, কি যে করব আমি। কাকিমা, আমার বাবা বলেছে পাশের গায়ে নাকি ভবানন্দ নামে একজন তান্ত্রিক থাকেন। উনি একমাত্র অজিতকে সুস্থ করতে পারেন। আমাদের অজিতকে ওনার কাছেই নিয়ে যেতে হবে। তাহলে চল বাবা, আজকেই অজিতকে ওনার কাছে নিয়ে যাই। না কাকিমা, এখন তো সকাল পেরিয়ে দুপুর হতে চলেছে। এই সময় ওনাকে পাওয়া যাবে না। বাবা বলেছে উনি খুব ব্যস্ত মানুষ, একদম সকালবেলা ছাড়া ওনাকে পাওয়া মুশকিল। আসলে বাবাও নাকি একবার একটা বিপদে পড়ে ওনার খোঁজ পেয়ে ওনার কাছে যায়, আর উনি সেটার সমাধানও করে দেন। তাই বাবা এগুলো জানে। আমরা বরং কাল সকাল সকাল অজিতকে নিয়ে বেরিয়ে পড়ব।
সেদিন রাতে ঠিক 1:30 নাগাদ অজিত নিজের বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। তার মা তখন জল খেতে পাশের ঘরে গেছে। ঠিক সেই সময় খাটের তলা থেকে একটা কালো হাত বেরিয়ে অজিতের পা ধরে টান দেয়। আহ! কি হলো? কে যেন আমার পাটা ধরে টানলো। মা, মা, আমার খুব ভয় লাগছে মা। তুমি আমায় ছেড়ে কোথাও যেও না। ভয় পাস না খোকা, এই তো আমি এখানেই রয়েছি, আমি কোথাও যাচ্ছি না। আমি কালকেই তোকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে যাব, তারপরেই দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে অজিতের মা আর বিমল অজিতকে একটা ভ্যানে করে ওই ভবানন্দ তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। তোমরা এগো, আমরা পেছন পেছন যাচ্ছি। ওই তো ভবানন্দ তান্ত্রিকের বাড়ি, আমরা চলে এসেছি। এরপর বিমল আর ভ্যানওয়ালা অজিতকে কোলে করে তুলে তান্ত্রিকের ঘর অবধি নিয়ে যায়। আপনারা কে? কি হয়েছে আপনাদের? আমরা তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করতে এসেছি, ওনাকে আমাদের খুব দরকার। ও আচ্ছা, কিন্তু বাবা তো কোথায় যাবে বলে পাশের পুকুরে স্নান করতে গেছে। ঠিক আছে, আপনারা বসুন, উনি এক্ষুনি চলে আসবে। ততক্ষণে বাকিরাও এসে পৌঁছে গেছে। কিছুক্ষণ পর দেখা গেল একজন মধ্যবয়স্ক লোক এদিকেই আসছে। পরনে লাল বস্ত্র, হাতে গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় কাঁচা পাকা কোকড়ানো চুল, চোখ মুখে যেন তার এক আলাদাই তেজ। দেখে বোঝাই গেল যে ইনি সেই ভবানন্দ তান্ত্রিক। কি হয়েছে? তোমরা সবাই এখানে? কি সমস্যা? বাবা, বাবা আমার ছেলেকে বাঁচান, অনেক বড় বিপদে পড়ে আজ আপনার কাছে এসেছি। কিন্তু আমি যে এখন বেরিয়ে যাব, আমাকে অন্য এক জায়গায় যেতে হবে, ওখানেও একজন বিপদে পড়েছে। না বাবা, আপনি সাহায্য না করলে যে আমার ছেলেটা মরে যাবে, ওকে আর বাঁচাতে পারবো না। দেখুন একবার ওর অবস্থাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন, আমি দেখছি। কি নাম তোমার? অজিত। এই ছেলের থেকে একটা অশুভ শক্তির আভাস পাচ্ছি, মানে কোনো অশুভ শক্তির নজর ওর ওপর রয়েছে। আচ্ছা, ঠিক কি হয়েছে পুরোটা আমায় একটু খুলে বলুন। তারপর তারা সব কিছু তান্ত্রিককে বলল। ওই লেবু লঙ্কার ওপর পা দিয়ে
তুমি বড়ই ভুল কাজ করেছো। এর জন্য তোমার প্রাণ সংশয়ও হতে পারে। কেন বাবা, আপনি কি খুব ভয়ঙ্কর কিছু দেখলেন? বাবা, এর জন্য আমাদের গ্রামের কোনো ক্ষতি হবে না তো? এ এক ভয়ঙ্কর রকমের পিশাচ, যার জন্য ওর শরীরের এই অবস্থা। এই পিশাচ আস্তে আস্তে তোমাকে ভেতর থেকে শুষে নিচ্ছে। আসলে ও তোমার ছায়ার সঙ্গে মিশে গেছে, ওটাই এদের শক্তি। তাই এদের ছায়া পিশাচও বলা হয়। এদের দেখতেও হয় কিছুটা ছায়ার মতো, কিন্তু এরা দিনের বেলা দুর্বল। তাই ও দিনের বেলায় তোমার সাথে সাথে থাকে না, তবে রাতে এদের শক্তি বেড়ে যায়। তাই রাতে ও তোমার সাথে সাথেই থাকে। তুমি রাতে যদি কোনো আলোর সামনে দাঁড়াও, দেখবে তোমার কোনো ছায়া তৈরি হবে না। কিন্তু বাবা, এসব হলো কি করে? ওই লেবু লঙ্কায় কি টুকটাক করা ছিল? আপনাদের গ্রামের পূব দিকে যে গ্রামটা রয়েছে, সেখানে কানাই মুখার্জি নামে একজন বয়স্ক লোক থাকে। গত কয়েক মাস ধরে উনি শয্যাশায়ী। ওনার শরীর প্রচণ্ড খারাপ। অনেক ডাক্তার বদ্যি দেখানো হয়েছে, কিন্তু কেউই ওনাকে সুস্থ করে তুলতে পারেনি। এইভাবে চলতে চলতে ওনার ছেলেরা আমার কথা শুনতে পেয়ে ওনাকে একদিন আমার কাছে নিয়ে আসে। বাবা, একজনের মুখে আপনার কথা শুনে আপনার কাছে এলাম। আমাদের বাবাকে আপনি সুস্থ করে দিন। কি হয়েছে তোমাদের বাবার? বাবা অনেক দিন ধরেই অসুস্থ, বিছানায় শয্যা। অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিচ্ছু হয়নি। অনেকের মুখে আপনার কথা শুনেছি। আপনি পারেন না এমন কোনো কাজই নেই। আপনি আমাদের বাবাকে সুস্থ করতে পারবেন বাবা। ঠিক আছে, চলো আগে তোমাদের বাবার কি হয়েছে সেটা তো দেখতে হবে। হ্যাঁ, আসুন বাবা, আসুন। ওনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না। বয়সও হয়েছে, তাছাড়া বিভিন্ন রকম রোগ শরীরে ধরে নিয়েছে। আমার মনে হচ্ছে ওনার আয়ু আর খুব বেশি দিন নেই। ওনার সময় হয়ে এসছে। না বাবা, এরম বলবেন না। আপনি আমাদের একমাত্র ভরসা। আমাদের বাবাকে যে করেই হোক বাঁচাতে হবে। ওনাকে মরতে দেওয়া যাবে না, কারণ আমরা খবর পেয়েছি যে আমাদের বাবার নামে এখনও এমন কিছু সম্পত্তি আছে যেটা আমরা জানি না। তা সেই সম্পত্তিগুলোকে খুঁজে বার করে নিজেদের নামে না করা পর্যন্ত তো বাবাকে মরতে দেওয়া যাবে না। তাহলে সব হাতছাড়া হয়ে যাবে। ওগুলো একবার পেয়ে গেলে তারপর বাবার যা খুশি হয় হোক গিয়ে, কোনো অসুবিধা নেই। আপনি চেষ্টা করুন বাবা, এর জন্য আমরা আপনাকে ভালো দক্ষিণাও দেব। দেখো, দক্ষিণার কোনো লোভ আমার নেই। আমি যেটা পারবো সেটা হ্যাঁ বলি, আর যেটা পারবো না সেটা না। তোমাদের বাবার সময় হয়ে এসছে। কালের নিয়মে ওনাকেও এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। এটাই এই প্রকৃতির নিয়ম। এটাকে কেউ পাল্টাতে পারবে না। আর এর বিপক্ষে গিয়ে কিছু করার মতন ক্ষমতা আমার নেই। তোমরা বরং অন্য কারোর কাছে যেতে পারো। আমার কাছ থেকে ওরা নিরাশা নিয়ে ফিরে যায় ঠিকই, কিন্তু তারপর ওদের গ্রামের সিধুতান্ত্রিকের কাছে যায়। তোদের কাজ হয়ে যাবে, কিন্তু তার জন্য আমায়। ও নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা। আপনার যা চাই তাই পাবেন, শুধু কাজটা ঠিকঠাক হলেই। দাঁড়া, অত তাড়াহুড়ো করিস না। একজন
মৃতপ্রায় মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা অত সহজ কাজ নয়। তার জন্য আমায় পিশাচকে সন্তুষ্ট করতে হবে, আর পিশাচকে সন্তুষ্ট করতে গেলে করতে হবে এক যজ্ঞ। কি যজ্ঞ করতে হবে বাবা? কি যজ্ঞ করতে হবে, হ্যাঁ? সেটা করলেই দেখতে পাবি। শোন, কাল অমাবস্যা, কালকেই আমি ওই যজ্ঞ করব। তোদের কটা জিনিস বলবো, সেগুলো নিয়ে আসবি, আর তার সাথে লাগবে তোদের বাবার একটু রক্ত। ব্যাস, তারপর তোদের কাজ হয়ে যাবে। এই লেবু লঙ্কাটা গভীর রাতে এমন কোনো জায়গায় গিয়ে ফেলবি যেখানে অনেক মানুষের যাতায়াত আছে। তাদের মধ্যেই যে কোনো মানুষের সংস্পর্শে এলেই এর মধ্যেকার পিশাচ তার শরীরের সাথে মিলে যাবে। আস্তে আস্তে তার শরীরটাকে ভেতর থেকে খেয়ে নিজের খিদে মেটাবে, আর তোর বাবাকেও বাঁচিয়ে রাখবে। তবে মনে রাখবি, যার শরীরে এই পিশাচ থাকবে সেই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে তোর বাবার আয়ু ততদিন। সে মরে গেলে কিন্তু তোদের বাবাও মরে যাবে। তাই যা করার এর মধ্যেই করতে হবে। আচ্ছা বাবা, তাই হবে। সেদিন ওরা গ্রামের বাজারের সামনে ওই লেবু লঙ্কাটা ফেলে দেয়, কিন্তু পরের দিন ভোর হতে না হতেই একটা কাক সেটাকে মুখে করে নিয়ে আপনাদের গ্রামের পেছন দিকটায় গিয়ে ফেলে। আর তারপর এই ঘটনা। বাবা, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? উপায় তো একটা আছেই, তবে সেটা বড়ই কঠিন, আর সেই উপায় তোমাকেই করতে হবে। আমায় করতে হবে? হ্যাঁ, তোমাকেই করতে হবে। তোমাকে আবার ওই জায়গায় যেতে হবে যেখানে তুমি ওই লেবু লঙ্কার ওপর পা দিয়েছিলে। বাবা, আমি তো ঠিকঠাক উঠে দাঁড়াতেই পারছি না। তাহলে এতটা পথ হেঁটে যাবো কি করে? তুমি চিন্তা করো না, আমি তোমায় একটা তাবিজ দিচ্ছি। এই তাবিজটা পড়লে তুমি তোমার গায়ে একটু বল পাবে, তারপর তুমি ওই জায়গায় যেতে পারবে। তুই চিন্তা করিস না, আমিও তোর সাথে যাব। না, সাথে গেলে হবে না। আমি বলছি তোমাদের ঠিক কী করতে হবে। এই পিশাচ থেকে মুক্তি পাওয়ার জন্য অমাবস্যাতেই তোমাদের এই কাজটা করতে হবে, কারণ অমাবস্যাতেই এদের শক্তি আরও বৃদ্ধি পায়, আর তখনই এদের ধ্বংস করা সম্ভব। পরশুদিন অমাবস্যা, আর সেই দিনই রাত 11টার পর তুমি ওখানে যাবে।
তুমি ওর সাথে সাথে না, বরং ওর থেকে অনেক দূরে থাকবে, যাতে ওই পিশাচ কিছু টের না পায়। সাথে করে তোমার পুরো মাথার চুল নিয়ে যাবে, আর ওর মধ্যে তোমার একটু রক্ত দিয়ে দেবে। রাস্তায় যাবার পথে ও তোমাকে আটকাবে না, কিন্তু ওই স্থানে পৌঁছালেই ও নিজের শক্তি দেখানো শুরু করবে। হয়তো নিজের ভয়ঙ্কর রূপ নিয়েও তোমার সামনে আসতে পারে, কিন্তু তুমি কোনো মতেই ভয় পাবে না। ভয় পেলেই ও তোমাকে মেরে ফেলবে। ও হয়তো তোমাকে এই কাজটা করার থেকে আটকানোর চেষ্টাও করবে, কিন্তু তুমি কাজটা করবে, তোমাকে করতেই হবে। আর তার সাথে যেটা করতে হবে, কি আমি যেরম বললাম সেরম পারবে না করতে? হ্যাঁ, ঠিক পারবো। পারতে তো হবেই, নিজেকে বাঁচানোর জন্য তো পারতেই হবে। এই নাও, এই তাবিজটা ধরো। এটা বাড়ি গিয়ে ডান হাতে পড়ে নেবে, আর ভগবানের ওপর ভরসা রাখবে। সব সময় ওনাকে স্মরণ করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। অমাবস্যার দিন রাতে তান্ত্রিকের কথা মতো অজিত সব কিছু গুছিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। তান্ত্রিক বাবার দেওয়া তাবিজ পড়ে সত্যি অজিত হেঁটে চলার মতো শক্তি পেয়েছিল। মধ্যরাত, অজিত ফাঁকা রাস্তা দিয়ে একা একা হাঁটছে। ভয়ে মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে অজিত। চারিদিক অন্ধকার, কারণ আজ অমাবস্যা। তার মধ্যে তান্ত্রিক বলেছিল নিজের সাথে কোনো রকম টর্চ বা আলোর বস্তু না আনতে। তাই অজিত টর্চটাও সাথে আনেনি। এরমভাবে বেশ কিছুটা হাঁটার পর একটা জায়গায় একটা ল্যাম্প পোস্টের তলায় এসে দাঁড়িয়ে যায় অজিত। হঠাৎ অজিতের মনে পড়ে তান্ত্রিক বাবার বলা কথাটা, যে রাতে তার ছায়া তৈরি হবে না। সেটা দেখতেই সে মাটির দিকে তাকায়, কিন্তু সে যা দেখে তা দেখে সে ভয় পেয়ে যায়। সত্যি মাটিতে তার কোনো ছায়া পড়েনি। এরই মধ্যে আকাশ কালো করে এসেছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তখনও অজিত একা একা হেঁটে চলেছে। এরমভাবে আরও কিছুটা এগোনোর পর অজিত সেই জায়গাটার কাছাকাছি এসে পৌঁছালো, যেখানে সে ওই লেবু লঙ্কার ওপরে পা দিয়েছিল। ভালো করে এদিক ওদিক দেখতেই হঠাৎ তার চোখে পড়ল কিছুটা সামনেই সেই লেবু লঙ্কাটা এখনো মাটিতে পড়ে আছে।
হঠাৎই জোরে জোরে হাওয়া দিতে শুরু করলো। অজিত আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি নিচে বসে প্লাস্টিক থেকে রক্ত মাখানো চুলগুলো বার করে মাটিতে রেখে তার ওপর ওই লেবু লঙ্কাটা রেখে দিল। তারপর সেগুলোকে পোড়ানোর জন্য অজিত যেই দেশলাইটা জ্বালাতে যাবে ঠিক তখনই তার সামনে একটা কালো আকৃতি এসে দাঁড়ায়, যার উপস্থিতি প্রচণ্ড ভয়ঙ্কর। সাথে সাথে অজিত ওই চুলগুলো আর লেবু লঙ্কাতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ওগুলোতে আগুন লাগানোর পরেও ওই আকৃতিটার কিচ্ছু হয় না, বরং সে অজিতের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। এ কি, এই পিশাচের তো কিছুই হচ্ছে না, কিন্তু আমি তো ওগুলোকে আগুনে জ্বালিয়ে দিয়েছি, তাহলে এ তো আমাকে আমাকে মেরে ফেলবে। না না না। ঠিক তখনই দূর থেকে একটা আলো অজিতের ওপর এসে পড়ল। অজিত, তাড়াতাড়ি কর। ওই জায়গায় গিয়ে তোমার রক্ত মেশানো চুল আর ওই লেবু লঙ্কাটা আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। তবে শুধু ওতেই কিন্তু ওই পিশাচ মরবে না। যখনই ওই পিশাচ নিজের রূপ ধরে তোমার সামনে এসে দাঁড়াবে, তখন ও আর তোমার ছায়ার মধ্যে থাকবে না। তখন আলোয় তোমার ছায়া তৈরি হবে। ঠিক সেই সময় তুমি দূর থেকে কোনো আলো ওর দিকে ফেলবে, আর ওতে তোমার যেই ছায়া তৈরি হবে সেই ছায়ার ওপরেও তোমায় আগুন ছুঁড়ে মারতে হবে। তাহলেই দেখবে তোমার ছায়াতেও আগুন ধরে যাবে আর ওই পিশাচও ধ্বংস হয়ে যাবে। এবার অজিতের তান্ত্রিকের বলা কথাগুলো মনে পড়ল। সে তার ডান দিকে তাকিয়ে দেখল আলোর জন্য এবার তার ছায়া মাটিতে পড়েছে। সাথে সাথে অজিত আগুন জ্বালিয়ে তার ছায়ার ওপর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে ছায়াটা দাউ দাউ করে জ্বলতে শুরু করল। আমরা পেরেছি, আমরা পেরেছি। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। অজিত এখন পুরো সুস্থ আর স্বাভাবিক, একদম আগের মতো। কিন্তু এই ঘটনার কিছুদিন পরেই ওই কানাই মুখার্জি নামে বয়স্ক লোকটা মারা যায়। উনি আর বাঁচেননি।